ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। রাজ্যে একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2198। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 27। রাজ্যে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত 40,209। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় 1076 জনের মৃত্যু। রাজ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন 15,594 জন। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 58.54%। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত 648, মৃত 12। সংক্রমণ ও মৃত্যু নিরিখে রাজ্যের দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা। রাজ্যে করোনা পরিস্থিতি সংকটজনক নয়, এখনই সার্বিকভাবে লকডাউনের প্রয়োজন নেই। হাসপাতালে রয়েছে পর্যাপ্ত বেড, দাবি মুখ্য সচিবের। করোনা চিকিৎসা নিয়ে পরামর্শের জন্য চালু হলো হেল্পলাইন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়ে গিয়েছে। হাজার পেরিয়েছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্টেনমেন্ট জোন সহ কিছু কিছু এলাকায় নতুন করে শুরু হয়েছে লকডাউন। গোটা রাজ্যে এখনই সার্বিক লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলে শনিবার দাবি করেন মুখ্য সচিব। কন্টেনমেন্ট জোন বেসড আমরা লকডাউন করব, বাট ব্যাপকভাবে লকডাউনের আমাদের কোনো এখনো আপাতত সেরকম পরিস্থিতি আসেনি, সেরকম পরিকল্পনা নেই। পার্সোনাল প্রোটেকশন থ্রু মাস্ক অর হাইজিন, সেটা যেখানে যেখানে দেখা গেছে যে এটা কম হয়েছে সেখানে কিন্তু কেসের সংখ্যা বেড়েছে। কেসেস আর রাইজিং লার্জলি ইন আরবান এরিয়াস, ক্যালকাটা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া অ্যান্ড পার্টস অফ হুগলি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত 16 ও 17 জুলাই প্রতিদিন 13,000-এর বেশি করোনা টেস্ট হয়েছে। সেই সংখ্যা প্রতিদিন দ্বিগুণ করতে চাইছে রাজ্য সরকার। আমরা এখন যে টেস্ট করছি 13,000, সেটা 25,000 টেস্টে নিয়ে যাব। এবার এটা আপনারা জানেন, যত টেস্টিং তত কেস বেরোবে, আর যত কেস বেরোবে তত মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত 40,209 জন। মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে মোট করোনা আক্রান্তের মধ্যে 10,500-এর বেশি রোগী উপসর্গহীন। অল্প উপসর্গ দেখা গিয়েছে 2,200 জনের শরীরে। মাঝারি উপসর্গ রয়েছে 1,250 জনের মধ্যে। 660 জনের অবস্থা গুরুতর। In a state with a population of 10 crore people, we have 660 people who are seriously ill. Now tell me, by any standard, is it a very big number? This is not a very serious issue. We are very, very capable of handling this. There is no way that we will not be able to handle this situation. করোনা চিকিৎসা সম্পর্কে পরামর্শের জন্য 24 ঘন্টা হেল্পলাইন চালু করলো রাজ্য। নম্বরটি হলো 1800-313-444-222। যাদের পক্ষে হোম আইসোলেশনে থাকা সম্ভব নয় তাদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছে রাজ্য। সেখানে পরিকাঠামো উন্নত করার পাশাপাশি মুখ্য সচিবের দাবি, হাসপাতালে বেডের আকাল নেই। আজকে দিনে আমাদের যে কোভিড বেড রয়েছে সেটা থেকে আমরা in next 1 month time, by 31st August, our plan is that we will be adding 15,000 beds there. সেফ হোম যতটা রয়েছে, 600 থেকে বেশি সেফ হোম আছে। এই সেফ হোমগুলিতে ডেডিকেটেড মেডিকেল টিম থাকবে, অক্সিজেন অ্যাভেলেবল থাকবে, আমাদের 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, 1 কোভিড হসপিটাল সঙ্গে এই সেফ হোমটা ট্যাগ থাকবে। সব মিলিয়ে মুখ্য সচিবের দাবি, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। করোনা বিধি মানছেন না অধিকাংশ মানুষই। এই পরিস্থিতিতে কলকাতার বটতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে নিজেরাই মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। দেয়া হলো মাস্ক, আবার মাস্ক না পরে বেরোনোয় করানো হলো ওঠবোস। কেউ মাস্ক রেখেছিলেন পকেটে, কারো মাস্ক ঝুলছিল থুতনিতে, কেউ কেউ আবার দিব্যি মাস্ক নামিয়ে মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার এদের সকলকে সচেতন করার কাজে নামলেন স্থানীয় বাসিন্দারা। এই ছবি শোভাবাজারের বটতলা থানা এলাকার। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনের তরফে বারবার মাস্ক পরা বা সামাজিক দূরত্ববিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করলেও অনেকেই সে কথা শুনছেন না। এই পরিস্থিতিতে এদিন পুলিশের সঙ্গে পথ চলতি মানুষকে সচেতন করতে হাত লাগান এলাকার বাসিন্দারাই। শহরের এবং রাজ্যের কোভিড সিচুয়েশন নিঃসন্দেহে উদ্বেগজনক। শোভাবাজারের এই পাড়ায় যে ছবিটা এই মুহূর্তে দেখছি, পুলিশ এবং
যারা পাড়ার লোক তারা এই মুহূর্তে এগিয়ে এসেছেন। মাস্ক না পরায় পুলিশ যেমন জরিমানা করলো, তেমনি কাউকে কান ধরে উঠবোস করিয়ে দেওয়া হলো শাস্তি। করোনার সিচুয়েশন আমরা সবাই জানি উত্তর বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা ঠিক করেছি যে আমরা পাড়ায় অ্যাওয়ারনেস বাড়াবো, কারণ প্রশাসনের পক্ষে কত করবে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 40,000। সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে কলকাতায়। এই অবস্থাতেও অনেক জায়গাতেই বারবার অসচেতনতার ছবি ধরা পড়ছে। তার মাঝে সাধারণ মানুষের একাংশের এমন উদ্যোগে কি হুঁশ ফিরবে বাকিদের? মাস্ক পরা ও অন্যান্য বিধি মেনে চলবেন সকলে? আশা অন্তত তেমনটাই। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা। করোনা মোকাবিলায় তৃণমূলের যুব শক্তি সংগঠন 5 লক্ষ যুব যোদ্ধার প্রত্যেকে নেবেন 10টি পরিবারের দায়িত্ব। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চুরিতে কম পড়েছে, তাই আরো যোদ্ধা খোঁচা দিলীপ ঘোষের। যে বাংলা দেশকে পথ দেখিয়েছে, সে বাংলা আগামী দিন আবার এই করোনার বিরুদ্ধে দেশকে পথ দেখাবে বিশ্বাস আমি রাখি। যারা যুবযোদ্ধা হয়েছেন, এই 5 লক্ষ যুবযোদ্ধাকে নিজেদেরকে সংকল্প নিতে হবে যে আর যাই হোক আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াইয়ে জীবন দিয়ে লড়বো। একদিকে করোনার দাপট, অন্যদিকে ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষতি। জোড়া ফলায় রাজ্যে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এবার যুব তৃণমূল কংগ্রেসের সংগঠন বাংলার যুবশক্তিকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে গত 11 জুন রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে বাংলার যুবশক্তি সংগঠনের সূচনা করেন অভিষেক। তার দাবি, ইতিমধ্যেই তাতে 5 লক্ষ তরুণ তরুণী নাম লিখিয়েছেন। কিভাবে কাজ করবে এই যুবশক্তি? অভিষেক জানিয়েছেন, প্রত্যেক যুবযোদ্ধাকে তার প্রতিবেশী, আত্মীয় বা চেনাশোনা 10টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। পরিবারগুলির সঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে নিয়মিত যোগাযোগ রাখবেন সেই যুবযোদ্ধারা। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা আবহে পরিবারের সদস্যদের সচেতন করার কাজ করবেন তারা। এমনকি পরিবারের যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যুবযোদ্ধাকে। যদি যুবযোদ্ধার পক্ষে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তিনি সেই সমস্যার কথা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে জানাবেন নেতৃত্বকে। আমাদের একটা পোর্টাল তৈরি হবে, সেই পোর্টালে সবাইকে একটা করে ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা সেই প্রবলেমগুলো একে একে রেজিস্টার করতে পারবেন, যে কোথা থেকে আপনাদের কি সমস্যা আপনাদের কাছে এসছে। যেগুলো আপনারা আপনাদের মতো সমস্যার সমাধান করতে পারবেন, ওয়েল এন্ড গুড। যেগুলো আপনাদের মনে হবে যে আপনাদের দ্বারা সমাধান করা যাবে না, আমাদের জ্ঞাতার্থে আনা প্রয়োজন, সেগুলো আপনারা ওই পোর্টালে আপলোড করবেন। আমরা টাইম টু টাইম সেগুলো অ্যাড্রেস করব। সুতরাং আপনি অন্য রাজনৈতিক দলের সাথেও যদি যুক্ত হন, তাহলে আমি পূর্ণ আপনাকে সমর্থন করব, যখন বাংলা এর সাথে জড়িত। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের মোট 50 লক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলে দাবি তৃণমূলের। যদিও যুব তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। আগে 1 লক্ষ যোদ্ধা তৈরি করেছিলেন, যারা এখন রেশন চুরি করছে, আমফানের পয়সা চুরি করছে, তাই কম পড়েছে বোধহয়, তার জন্য আরো যোদ্ধা আনছেন। তো এইসব চুরি করার জন্য যে যোদ্ধা তৈরি করেন খুব ভালো কথা। এত লোক মরে গেল, হসপিটাল নেই, বেড নেই, এই যোদ্ধারা কোথায় আছেন? চাল চুরি করতে ব্যস্ত সবাই। গল্প কতদিন শুনবো আমরা? রাজ্যে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর মুখপত্রের নামও যুবশক্তি। যুব তৃণমূল তাদের কর্মসূচিতে সেই নাম ব্যবহার করায় সমালোচনায় সরব সিপিএম। এতদিন এই দলটাকে আমরা দেখতাম আমফানের টাকা চুরি করছে, ত্রাণের চাল চুরি করছে, রেশনের চাল চুরি করছে, এখন নাম পর্যন্ত চুরি করছে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকা, আমরা এর আগে আইনি নোটিশ পাঠিয়েছি। ডিওয়াইএফআই এর মুখপত্রের নাম ব্যবহার করা যদি বন্ধ না হয়, এই আইনি নোটিশ থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, আমরা তাহলে হুঁশিয়ারি দিচ্ছি, কোর্টে কিন্তু আদালতে ওনাদের সঙ্গে মোকাবিলা হবে। এদিকে নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় যুব তৃণমূল সভাপতিকে। বাংলা যাতে আবার স্বাভাবিকত্বে ফিরে, সচল অবস্থায় ফিরে, সর্বোপরি এই অশুভ শক্তিগুলোকে পরাজিত করে বাংলা যাতে জয়ী হয়, এই লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম বাংলার যুবশক্তি। আমরা জানি একটাই অশুভ শক্তি আছে, তো তারা ভাবছে স্থায়ী, ওটাও আমরা স্থায়ী হতে দেবো না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ভোটের আগে এই যুবশক্তির মাধ্যমেই জনসংযোগে আরো জোর দিতে চাইছে রাজ্যের শাসক দল। আশাবুল হোসেন ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ। কেরলের তিরুবনন্তপুরমে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ, জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অপেক্ষাকৃত কম জনঘনত্বের উত্তরাখণ্ড যেভাবে ছড়াচ্ছে সংক্রমণ, তা নিয়েও বাড়ছে উদ্বেগ।
কেরলে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। উদ্বেগের এই কথাটা নিজের মুখেই জানিয়েছেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী। তাহলে কি করোনা মোকাবিলায় ফেল করলো কেরল মডেল? প্রশ্ন অনেকের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত 10,38,716 জনের শরীরে নোভেল করোনার হদিশ মিলেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় দেশে 34,884 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমিতের নিরিখে ইতিমধ্যে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে উঠে এসেছে ভারত। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড। তাহলে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে এখানেও? প্রশ্নটা উঠেছিল অনেকদিন ধরেই। এই প্রেক্ষাপটে তাদের রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কথা জানালো কেরল। খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিরুবনন্তপুরমের উপকূলবর্তী এলাকার বেশ কিছু জায়গায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ওই এলাকাগুলিতে সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। নির্দিষ্ট ওই জায়গাগুলিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। 30শে জানুয়ারি দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল দক্ষিণের এই রাজ্যে। আর শুরুতেই ধাক্কা খাওয়ার পর যেভাবে সংক্রমণ রুখতে কাজ করে গিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা ও তার টিম, তা দেশের কাছে মডেল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি ফের সেখানে দ্রুত ছড়াতে শুরু করেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 11,066 জন। আর এই প্রেক্ষাপটে ভারতের প্রথম রাজ্য কেরল যারা জানালো সেখানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। We are trying to control these things as much as we can. We had already made a very plan for this coastal area. We are watching coastal area thoroughly and to save people from this cruel virus. অন্যদিকে অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরাখণ্ডের জনঘনত্ব কম হওয়া সত্ত্বেও সেখানেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেরাদুন, হরিদ্বার, উধমসিংনগর এবং নৈনিতালে আপাতত শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ লাগোয়া হরিদ্বার জেলার সীমানা সিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে রীতিমতো বাড়ছে উদ্বেগ। কেরালা মডেল কিন্তু যথেষ্ট অনেক কিছু স্টেপ নিয়েছিল, কিন্তু আপনি যদি দেখেন এই ভাইরাসটার প্রকৃতি এরকম, একে কিন্তু সাধারণভাবে কোনো একটা মডেল দিয়ে আটকে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্যই একের পর এক নানা রকম থিওরি, নানা রকম মডেল কিন্তু আস্তে আস্তে ফেল করছে এবং তার জন্যই কিন্তু এটা প্যান্ডেমিক লেভেলে গেছে। আজকে যদি এই থিওরি বা কিছু মডেল দিয়ে আমরা আটকে ফেলতে পারতাম, কিছু প্রেডিকশন মডেলিং করে যদি আমরা আটকে ফেলতে পারতাম, তাহলে কিন্তু এটা এই লেভেল আমরা প্যান্ডেমিক দেখতাম না। কেরালা মডেল বলে কিছু ছিল না। সাম্প্রতিক করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ওদের প্রাথমিক স্তরের সাফল্য বিশ্বকে আলোড়িত করেছিল। পরবর্তীকালে আমাদের দেশের সরকার বন্দে ভারত কর্মসূচিতে বিদেশ থেকে বহু নাগরিককে দেশে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আর আমরা লকডাউন উঠে যাওয়ার পরে নিজেরা নিজেদের মতন করে চলেছি। কেরালা তার ব্যতিক্রম নয়। এখন কেরালায় যদি হয়, ভারতবর্ষের অন্য প্রান্তের অন্য অঙ্গরাজ্যে হবে না এরকম, এটা ভাবার কোনো কারণ নেই। আজ নয়তো কাল। স্বভাবতই এটা অত্যন্ত দুঃখের যে কেরালাতে আবার অনেক মানুষ করোনা সংক্রমিত হয়েছেন এবং কেরালা সরকার তাদের দায়বদ্ধতার দিক থেকে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। করোনা সংক্রমণ মোকাবিলায় যে কেরলকে এতদিন সফল বলে মনে করছিল অনেকেই, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গোষ্ঠী সংক্রমণের কথা জানানোর পর নতুন করে উদ্বেগ বেড়েছে অন্যান্য রাজ্যেও। ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। রাজস্থানে অডিও টেপ নিয়ে বিতর্কের রিপোর্ট চাইল কেন্দ্র। রাজস্থানের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। কাদের ফোনে আড়ি পাতা হয়েছিল, কেন, কি উদ্দেশ্যে ফোনে আড়ি পাতা হয়েছিল, রাজস্থান সরকারের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র সচিবের। অডিও টেপ নিয়ে তদন্ত কমিটি গঠন করল রাজস্থান সরকার। বিধায়ক কেনাবেচার অভিযোগে 8 সদস্যের তদন্ত কমিটি। হাত নয়, পা দিয়ে খোলা যাবে শৌচাগারের দরজা, করা যাবে ফ্লাশ। সংক্রমণ এড়াতে পোস্ট কোভিড কোচ এনেছে ভারতীয় রেল। রেলের পদক্ষেপকে স্বাগত জানালেও বিপুল সংখ্যক ট্রেনে কিভাবে এর প্রয়োগ হবে প্রশ্ন বিশেষজ্ঞদের। লকডাউনের পর চলছে আনলক। কিছু স্পেশাল ট্রেন চালু হলেও প্রায় 3 মাস স্তব্ধ অন্যান্য ট্রেনের চাকা। 12ই আগস্ট পর্যন্ত চলবে না লোকাল ট্রেন, মেট্রো। কিন্তু যখন ট্রেন চালু হবে তখন কিভাবে করোনা সংক্রমণ থেকে বাঁচানো যাবে যাত্রীদের, এই প্রশ্নকে সামনে রেখে পরিকল্পনা করে রেল। শুরু হয় কাজ। তারই ফল হিসেবে পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে পোস্ট কোভিড কোচ। গত 14ই জুলাই এই বিশেষ ধরনের কোচ তৈরির কথা টুইট করে জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। নতুন এই কোচে হ্যান্ডস ফ্রি ব্যবস্থা রয়েছে।
যাত্রীদের হাতের ব্যবহার যাতে কমানো যায় তার জন্য পা দিয়ে চালানোর উপযোগী কল, শৌচাগার, দরজার ছিটকিনি এবং কমোডের ফ্লাশ ভালভ তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে তামার ওপর ভাইরাস বেশিক্ষণ সক্রিয় থাকে না, সেই কারণে হ্যান্ডরেল বা ছিটকিনিতে তামার প্রলেপ দেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে বায়ু পরিশোধনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পোস্ট কোভিড কোচগুলিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইডের প্রলেপ। বিশেষজ্ঞদের মতে এই প্রলেপ ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে পারে এবং কামরার ভেতর বায়ুর গুণমান বাড়াতে সাহায্য করে। এসি কোচের ক্ষেত্রে রিস্ক সেটা হচ্ছে যে এই এয়ার রিসার্কুলেশনের মধ্যে দিয়ে কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তো সেখানেও যেটা শুনছি যে প্লাজমা থেরাপি বা প্লাজমা কিছু রে দিয়ে ট্রিটমেন্ট করা হবে। তো সেটা যদি প্রপারলি করা হয় এবং উপযুক্ত ডোজে দেওয়া হয় এবং তাতে যদি প্যাসেঞ্জারদের হার্ম না হয়, তবে সেটাও একটা কিন্তু এফেক্টিভ হতে পারে। তবে কত তাড়াতাড়ি এতগুলো পদক্ষেপ নিতে পারবে রেল, সেটা একটা ব্যাপার। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে এত বড় দেশে এ ধরনের পরিকাঠামো তৈরি করা রেলের কাছে বড় চ্যালেঞ্জ। স্টেনলেস স্টিলের উপরে বা লোহার উপরে করোনা ভাইরাস যেটুকু সময় থাকতে পারে, কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে কপারের মধ্যে তার স্থায়িত্বকালটা একটু কমে যায়। কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে টাইটানিয়াম ডিঅক্সাইডের কোটিংয়ে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া বেশিক্ষণ স্টে করতে পারে না এবং এর কিছু ন্যানো পার্টিকেলের প্রপার্টি আছে যেটা দিয়ে ভাইরাস, ব্যাকটেরিয়াকে ডিঅ্যাক্টিভেট করার ক্ষমতা রয়েছে। তো ডেফিনেটলি এই জিনিসগুলো ট্রাই করে দেখা যেতেই পারে অ্যাজ এ পোস্ট কোভিড কোচ, যাতে সংক্রমণ কম করা যায়। রেল সূত্রে খবর, আপাতত কয়েকটি দূরপাল্লার রুটে চালানো হবে পোস্ট কোভিড কোচ, ধীরে ধীরে অন্য রুটেও নামানো হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রক্ষণাবেক্ষণ ও ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য যান চলাচল বন্ধ করা হলো জীবনানন্দ সেতুতে। ইএম বাইপাসের অভিষিক্তা মোড় ও অন্যদিকে যাদবপুর থানা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। ইএম বাইপাস থেকে প্রিন্স আনোয়ার শাহ রোডে সংযোগকারী জীবনানন্দ সেতু, এই সেতু দিয়েই বাইপাসের অভিষিক্তা মোড় থেকে যাদবপুর থানা হয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য শুক্রবার রাত 10টা থেকে যান চলাচল বন্ধ করা হয়েছে। যান চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার ভোর 5টা পর্যন্ত। যাদবপুর থানার মোড়ে আমরা এই মুহূর্তে আছি এবং দেখতে পাচ্ছি আমরা যে জীবনানন্দ সেতুর মূল যে প্রবেশ পথ সেটা ইতিমধ্যে বন্ধ এবং এছাড়াও অন্যান্য যে গাড়িগুলো এই রাস্তা থেকে যায় সেই গাড়িগুলোকেও ইতিমধ্যে অন্যান্য যে বিকল্প রাস্তা আর সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ও কেএমডি এর তরফে জানানো হয়েছে, অভিষিক্তা ক্রসিং থেকে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন, তবে কোনোভাবেই জীবনানন্দ সেতুতে উঠতে পারবেন না। বাইপাস থেকে আসা AC4A, AC43, S4D, VS4, ST6, 47 রুটের বাস এবং S116 নম্বর রুটের মিনি বাসকে রুবি ক্রসিং, রাসবিহারী কানেক্টর হয়ে বিজন সেতু, গড়িয়াহাট ক্রসিং, গোলপার্ক, ঢাকুরিয়া ব্রিজ ধরে গড়িয়াহাট রোড সাউথ দিয়ে যাদবপুর থানার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাদবপুর থানা থেকে রুবি যাওয়ার অটো বিবেকনগর ক্রসিং থেকে যাতায়াত করবে। যাদবপুর থানা থেকে 47B, S116 নম্বর রুটের বাসকে রাজা SC মল্লিক রোড, সুলেখা ক্রসিং থেকে সুকান্ত সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উত্তরের দিকে আসা AC4A, AC43, S4D, VS4, ST6 রুটের সরকারি বাসগুলিকে গড়িয়াহাট রোড সাউথ থেকে ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট ক্রসিং, বিজন সেতু, রাসবিহারী কানেক্টর হয়ে রুবি ক্রসিং এর দিকে পাঠানো হচ্ছে। অনির্বাণ বিশ্বাস ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।